দেখেন, আজকে হচ্ছে 3 ডিসেম্বর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 76তম ক্লাস এবং বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972-এর আজকে হচ্ছে আমরা প্রথম ক্লাস। তো আজকে আমরা আমাদের আপনাদের যে সাজেশনটা দেওয়া হয়েছে সেটার প্রথম প্রশ্ন থেকে শুরু করব। আর সাজেশনটাই যে আমার সামনে স্ক্রিনে আছে দেখেন। আহ এখানে সর্বসাকুল্যে আহ মোট 6টা প্রশ্ন আছে। আর মাঝে তো ক খ গ ঘ এইভাবে আছে। ইনশাল্লাহ এতটুকু পড়লেই এখান থেকে কমন পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আমরা যদি 1 নাম্বার প্রশ্নটা দেখি যে বাংলাদেশ বার কাউন্সিল কি। একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ কি কি। বাংলাদেশ বার কাউন্সিলের গঠন এবং কার্যাবলী আলোচনা করুন, বা বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ও বিবিধ কর্মকাণ্ডের উপর আলোকপাত করুন। তো বাংলাদেশ বার কাউন্সিল আসলে এটা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। আপনারা যারা যারা অ্যাডভোকেট হতে চান তাদের যে পরীক্ষার আয়োজন করা, প্লাস যারা অ্যাডভোকেট আছে, যারা হতে চাচ্ছে, সবার একটা নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে কি বাংলাদেশ বার কাউন্সিল। অর্থাৎ বলা যেতে পারে যে আইনজীবীদের অভিভাবক হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। এবং বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের তালিকাভুক্তি পরীক্ষার আয়োজন করা, আইনজীবীদের আহ সদাচরণের কি কি বিধিবিধান আছে এগুলো নির্ধারণ করা, সদাচরণ যদি কোনো আইনজীবী লঙ্ঘন করে তার কি শাস্তি হতে পারে বা তার বিচার কিভাবে হবে, তারপরে আইন শিক্ষার উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, আইনজীবীদের সহায়তার জন্য কি কি করা যেতে পারে, এই সব কিছু কাজ করে হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। তো আমরা যদি বাংলাদেশ বার কাউন্সিল এটা পড়া শুরু করব, তো পড়া শুরু করার আগে এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশ বার কাউন্সিল এটা গঠিত হয় 1972 সালে। এর আগে এটা ছিল ধরেন পাকিস্তান বার কাউন্সিল বা পাকিস্তান বার কাউন্সিল। তো সেখান থেকে আমাদের বাংলাদেশ বার কাউন্সিল, এখানে মোট আমরা 3টা আইন পড়বো। তো 3টা আইন প্রিলিমিনারি পরীক্ষার জন্য আলাদা আলাদা খুঁটিনাটি বেশ বেশিই পড়তে হয়, বাট লিখিত পরীক্ষার ক্ষেত্রে অত খুঁটিনাটি পড়ার দরকার নাই। জাস্ট এতটুকু মনে রাখতে হবে 3টা আইন হচ্ছে কি কি। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 অর্ডার একটা। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972 রুলস একটা। আর দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা, এই 3টা আইন পড়তে হবে। তো এই 3টা আইনের মধ্যে যে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর সাথে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস দুটাই 1972, তাহলে দুইটা আইন প্রণয়ন করা দরকার হলো কেন? তো আমরা তো দেওয়ানি কার্যবিধি শেষ করে এসেছি। দেওয়ানি কার্যবিধিতে আমরা জানি যে দেওয়ানি কার্যবিধির হচ্ছে 2টা ভাগ, একটা হলো ধারা আর একটা হলো কি আদেশ। তো ধারা হলো সাবস্ট্যান্টিভ নেচারের, মানে ধারায় কোনো কথা সংক্ষেপে আলোচনা করা হয়েছে সেটার বিস্তারিত ব্যাখ্যা করছে কোথায়, আদেশে। ঠিক একইভাবে যে বাংলাদেশ বার কাউন্সিল, যে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, এখানে মাত্র 46টা অনুচ্ছেদ আছে। 46টা অনুচ্ছেদে কথাগুলো খুব সংক্ষেপে আলোচনা করা হয়েছে, কিন্তু এই 46টা অনুচ্ছেদে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972-এ। এই আর কি, মানে আদেশে যে কথাগুলো বলছে সেই কথাগুলো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে কিসে, বিধিতে। আর এছাড়াও আরেকটা আইন আমাদের পড়তে হবে, সেটা হলো ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটে 4টা অধ্যায় আছে। 4টা অধ্যায় আইনজীবীদের একজন মানে আপনার সহযোগী আইনজীবীর সাথে একজন আইনজীবীদের কেমন আচরণ হওয়া উচিত, তারপরে আপনার মক্কেলের সাথে কেমন আচরণ হওয়া উচিত, আদালতের প্রতি কেমন কর্তব্য হওয়া উচিত, আর জনসাধারণের সাথে কেমন আচরণ বা কর্তব্য বা সরি মানে আপনার দায়িত্ব বা আচরণ হওয়া উচিত, এই 4টা অধ্যায় আলোচনা করছে। এখানে 4টা অধ্যায়ে বেশ কয়েকটা বিধি আছে। এই বিধিগুলোতে আলোচনা করছে যে আইনজীবীর কিভাবে আচরণ করতে হবে, একজন মক্কেলের সাথে কিভাবে, তারপরে আপনার সহযোগী আইনজীবীর সাথে কিভাবে, তারপরে আদালতের সাথে কিভাবে, জনসাধারণের সাথে কিভাবে। এই হলো মোটামুটি আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের বলা যেতে পারে সারমর্ম। এখন আমরা যদি প্রশ্নে আসি যে বাংলাদেশ বার কাউন্সিল আসলে কি, এটার উত্তর আমরা শুরু করি। দেখেন, বার কাউন্সিল গঠন, বার কাউন্সিলের সদস্য, সদস্যদের পদের নির্বাচন, আইনজীবী তালিকাভুক্তি,
আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা, বার কাউন্সিলের বিভিন্ন কমিটি ইত্যাদি বিষয় সংশ্লিষ্ট বিধান আছে। এই যে দেখেন দুইটা আইন আমি উল্লেখ করছি। এক, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972, এবং দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস 1972। এখন যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী আছেন, যদি কেউ দেখে থাকেন বা আপনাদেরও জানা দরকার, এই অর্ডারটা পাস করতে হলো রাষ্ট্রপতি। অর্ডারটা পাস করছে কে? রাষ্ট্রপতি। আর রুলসটা প্রণয়ন করছে সরকার। রুলসটা প্রণয়ন করছে সরকার। অন্যদিকে আইনজীবীদের পেশাগত আচরণ বিষয়ে বিধান করা হয়েছে, আন্ডারলাইন করবেন, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট। এটার এটিকেটে, এটিকুয়েট না, এটার উচ্চারণ কি হবে? এটিকেট। বার কাউন্সিল পরীক্ষার জন্য মূলত এই তিনটি বিষয় পড়তে হয়। তো আমাদের এই বার কাউন্সিলের যে আমাদের যে পরীক্ষার যে বিষয়বস্তু, এখানে মোটামুটি আমাদের এই তিনটা আইন থেকেই প্রশ্ন প্রশ্ন সব এসে থাকে আর কি। তো এখন আমরা একটু অর্ডার সম্পর্কে জানি। দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 বাংলাদেশের জন্য একটি বার কাউন্সিল গঠন করতে এবং লিগাল প্র্যাকটিশনারদের সম্পর্কিত আইন সমূহ একত্রীকরণ ও সংশোধন করতে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 প্রণয়ন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী এবং বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ 1972 অনুযায়ী রাষ্ট্রপতির উপর ন্যস্ত ক্ষমতা বলে তিনি দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 প্রণয়ন করেন। তাহলে এই যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, এটা প্রণয়ন করেন কে? রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী আর কি অস্থায়ী সংবিধান আদেশ অনুযায়ী। তো যারা আপনারা স্বাধীনতার ঘোষণাপত্র সম্পর্কে জানেন না তাদের জ্ঞাতার্থে একটু বলি। সেটা হলো যে বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালের 26শে মার্চ। ঠিক আছে? তো স্বাধীন হইলে সেটার তো একটা অফিসিয়াল রূপ দিতে হয়। মানে স্বাধীন হয়েছে কিন্তু আমাদের তো রাষ্ট্রের কোনো কাঠামো ছিল না, যে রাষ্ট্রের মন্ত্রণালয় কয়টা, মানে কয়টা অমুক মন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে। এটা জাস্ট 1971 সালে 26শে মার্চ স্বাধীন হলো। বাট এটারে অফিসিয়াল রূপ দেওয়া হলো 1971 সালের 10 এপ্রিল। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কত সালে? 1971 সালের 10 এপ্রিল। এবং এটার ওই ঘোষণাপত্র অনুযায়ী মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত সালে? 1971 সালের 17ই এপ্রিল। বুঝতে পারছেন? তার মানে আমাদের স্বাধীনতাকে যে আনুষ্ঠানিক, স্বাধীনতার ঘোষণাকে যে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়, এটারই বলে কি? স্বাধীনতার ঘোষণাপত্র। তো এই স্বাধীনতার ঘোষণাপত্র এবং বাংলাদেশের যে অস্থায়ী সংবিধান আদেশ 1972 অনুযায়ী রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে তিনি হচ্ছে যে আপনার ইয়া করে মানে এই তো বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স আর বার কাউন্সিল অর্ডারটা কি করে? পাশ করে। প্রণয়ন করাও যা, পাশ করাও তাই। একটু দাঁড়ান, আমি তাহলে দেখেন, যদি প্রশ্ন আসে যে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স আর বার কাউন্সিল অর্ডার এটা প্রণয়ন করে কে? রাষ্ট্রপতি। তো এখানে আমরা একটু, যে প্রশ্ন যেটা ছিল এটা একটা আন্ডারলাইন করে একটা বোল্ড করা উচিত ছিল, বাংলাদেশ বার কাউন্সিল কি বা বাংলাদেশ বার কাউন্সিল। বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান মানে তার সকল কিছুর সিদ্ধান্ত নিবে কে? সে নিজেই। তো রাষ্ট্রপতির 46 নং আদেশ অনুযায়ী, আন্ডারলাইন করেন, 46 নং আদেশ অনুযায়ী দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 দ্বারা বার কাউন্সিল গঠিত হয়। এই কাউন্সিল আইনজীবীদের পেশার সনদ প্রদানকারী নিয়ন্ত্রক সংস্থা। পেশার সনদ প্রদানকারী মানে বার কাউন্সিলের অন্যান্য যত কাজই থাক না কেন, মেইন কাজ কিন্তু একটাই। সেটা কি? যে আইনজীবীদের পেশার সনদ প্রদান করা এবং আইনজীবীদের নিয়ন্ত্রণ করা। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ আন্ডারলাইন করেন 2 এর বি। এই বিটা কিন্তু স্মল লেটারে। 2 এর বি অনুযায়ী বার কাউন্সিল বলতে এই আদেশের বিধানের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে। এছাড়া অনুচ্ছেদ 3-এর 1 অনুসারে এই আদেশের বিধানাবলী মোতাবেক একটি বার কাউন্সিল গঠিত হবে, যা বাংলাদেশ বার কাউন্সিল নামে অভিহিত হবে বা পরিচিত হবে। তাহলে এই আপনার বাংলাদেশ বার কাউন্সিলের আহ, বলতে বোঝাচ্ছে 2-এর বিতে যে এই আদেশের বিধানের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিলকে বুঝাবে। আর 3-এর 1-এ বলতেছে যে একটি বার কাউন্সিল গঠিত হবে যার নাম কি? বাংলাদেশ বার কাউন্সিল। এবং এই বাংলাদেশ বার কাউন্সিল একটা কি সংস্থা? সংবিধিবদ্ধ সংস্থা। এর কাজ কি? আইনজীবীদের পেশার সনদ প্রদান করা এবং আইনজীবীদের প্রধান নিয়ন্ত্রণকারী সংস্থা।
আচ্ছা, তো এখন এতটুকুর উত্তর আমরা পেলাম। আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল, দেখেন, যে একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ কি কি। মানে এখানে জানতে চেয়েছে যে বার কাউন্সিল যদি একটা নিয়ন্ত্রক সংস্থা হয় তাহলে এর প্রধান প্রধান কি কি বৈশিষ্ট্য আছে। আচ্ছা, একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ। এখন আপনারা এটা তো জানেন, অবশ্যই জানেন যে আমাদের লিখিত পরীক্ষায় বাংলাদেশ বার কাউন্সিল যে সাবজেক্টটা, এটা থেকে কয় মার্ক বলেন তো? কয় মার্ক? 10 মার্ক। আর বাকি সবগুলা থেকে কত মার্ক করে? 15 করে। বাকি মোট আপনাদের লেখালেখা কয়টা? 6টা না? মানে অন্য 15 করে হলো 6টা, আর 10 করে হলো একটা, মোট হলো 60টা। তো 90, 6 15 90, আর হলো 10, 100। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, 2000, আমি তো পরীক্ষা দিয়েছিলাম 14 সালে, রিটেন পরীক্ষা। আমাদের সময় বার কাউন্সিলের প্রশ্নটার মার্ক ছিল 20, এখন এটা হয়েছে কত? 10। দেখেন তো, দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর আন্ডারলাইন কেন অনুচ্ছেদ 3 অনুসারে একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ হলো, বা নিচে দেওয়া হলো। 1 নম্বর যেটা বলছে, আইন সৃষ্ট সংস্থা। বার কাউন্সিল একটি আইন দ্বারা সৃষ্ট সংস্থা হবে। রাষ্ট্রপতির 46 নং আদেশ দিয়ে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 দ্বারা বার কাউন্সিল কি হয়? গঠিত হয়। তো অবশ্যই এটাকে একটা আইন দ্বারা সৃষ্টি করা হয়েছে, এবং সৃষ্টিটা করেছে কে? রাষ্ট্রপতি। কত সালের আইন দ্বারা? মানে 1972 সালের 46 নং আদেশ দ্বারা। জি। এবং আপনারা কি বলতে পারেন যে রাষ্ট্রপতির কেন এটা পাশ করা লাগলো 1972 সালে? বলেন তো। এক্স্যাক্টলি, আমাদের দেশ তো মাত্র স্বাধীন হয়েছে, ওই জায়গায় তো ওই সময় তো আর নির্বাচিত সরকার নাই। বর্তমানে নির্বাচিত সরকার আছে? নাই। এখন যদি কোনো আইন প্রণয়নের দরকার হয়, কি করবে? রাষ্ট্রপতি। বুঝতে পারছেন? তাহলে যখনই কোনো সংসদ অধিবেশন থাকে না বা কোনো সরকার থাকে না, তখন যে আইনগুলো প্রণয়ন করার দরকার হয় সেই আইনগুলো অধ্যাদেশ আকারে পাশ করে হচ্ছে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুসারে আমাদের যে রাষ্ট্রপতি আছেন তিনি। তো তারপরে দেখেন, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন সংস্থা। বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আইন দ্বারা সৃষ্ট অন্যান্য সংস্থার ন্যায় এই সংস্থারও চিরন্তন অস্তিত্ব রয়েছে। চিরন্তন অস্তিত্ব আছে। সিলমোহর দেখেন, সিলমোহর। বাংলাদেশ বার কাউন্সিলের একটা আন্ডারলাইন করেন, সাধারণ সিলমোহর থাকবে, যে জায়গায় লেখা থাকবে এটা হলো বাংলাদেশ বার কাউন্সিল। যে কোনো প্রাতিষ্ঠানিক কাজে এই সিলমোহর ব্যবহার করা হয়। তারপরে দেখেন, সম্পত্তি অর্জন। সম্পত্তি অর্জন, বাংলাদেশ বার কাউন্সিল স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তি অর্জন, ধারণ এবং চুক্তি করার ক্ষমতা থাকবে। মানে বাংলাদেশ বার কাউন্সিল ইচ্ছা করলে কোন স্থাবর সম্পত্তি অর্জন করতে পারবে, বা অস্থাবর সম্পত্তি কি অর্জন করতে পারবে। আপনারা কি কেউ নতুন বার কাউন্সিল ভবনে গেছেন? কেউ? পুরাতনটায় গেছেন, নতুনটায় কিন্তু একেবারে রাজকীয় অবস্থা, মানে অনেক ভিআইপি অবস্থা। যাই হোক, দেখেন মামলার ক্ষমতা। বাংলাদেশ বার কাউন্সিল, আন্ডারলাইন করবে, নিজ নামে মামলা করতে পারবে এবং এর বিরুদ্ধে অন্য পক্ষ মামলা করতে পারবে। বলেন তো, দেওয়ানি কার্যবিধির কত ধারায় বলছে যে বাংলাদেশ সরকার বিরুদ্ধে মামলা করলে নাম হবে বাংলাদেশ, বা বাংলাদেশ সরকার মামলা করলে নাম হবে বাংলাদেশ? 79 ধারায়। কত ধারায়? 79 ধারায়, জি। তো তারপরে দেখেন বিধি প্রণয়ন। বাংলাদেশ বার কাউন্সিল, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 40-এর 1 অনুযায়ী সরকারের, আন্ডারলাইন করবেন, অনুমতি নিয়ে উক্ত আদেশের উদ্দেশ্য বাস্তবায়নে সরকারি গেজেটে নোটিফিকেশন দ্বারা বিধি প্রণয়ন করতে পারে। বাংলাদেশ বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে পারে, বাট অনুমতি লাগবে কার? সরকারের। এই যে যে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, এই বিধিটা কিন্তু সরকার প্রণয়ন করছে, বাংলাদেশ বার কাউন্সিল করে নাই। বুঝতে পারছেন? বাংলাদেশ বার কাউন্সিলের ক্ষমতা আছে, বাট আজ পর্যন্ত তিনি বিধি প্রণয়ন করেন নাই। করছে 72 সালে কে? সরকার। বাট ওনার ক্ষমতা আছে, সরকার যদি অনুমতি দেয় উনি নিজেও বিধি প্রণয়ন করতে পারে। তো এই আর কি, মোটামুটি এগুলাই বৈশিষ্ট্য, যে একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের উপরোক্ত বৈশিষ্ট্য বিদ্যমান। আপনি আরো কিছু লিখতে পারেন, যে আইনজীবীদের পেশাগত আচরণ নিয়ন্ত্রণ করা, নাকি? আইনজীবীদের পেশাগত আচরণ কি নিয়ন্ত্রণ করা। আইনজীবীরা যদি কোনো পেশাগত অসদাচরণ করে তাহলে তাদের
বিচারের ব্যবস্থা করা বা শাস্তির আওতায় আনা বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, এটাও তো একটা বাংলাদেশ বার কাউন্সিলের কি দায়িত্ব। আরো লিখতে পারেন যে আইন শিক্ষার উন্নয়ন করা, আইন শিক্ষার উন্নয়ন করা। লিখতে গেলে কিন্তু লেখা শেষ নাই, দুই চার কথা লিখে যোগ করে দেওয়া যায় আর কি। এই আর কি, তাহলে এটাই হলো আপনার প্রধান প্রধান বৈশিষ্ট্য। এখন আমরা যদি প্রশ্নে চলে আসি, দেখেন প্রশ্নের পরবর্তী অংশ, যে বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ও কার্যাবলী, গঠন ও কি কার্যাবলী আলোচনা করুন। এখন আমরা চলে আসবো বাংলাদেশ বার কাউন্সিলের, প্রথমে চলে আসি আমরা বাংলাদেশ বার কাউন্সিলের গঠন। গঠন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর আন্ডারলাইন করবেন অনুচ্ছেদ 5-এর মধ্যে। আচ্ছা, একটা কথা বলে দেওয়া দরকার, এই যে অর্ডার 1972-এর যে অর্ডার, এই অর্ডারের যে অনুচ্ছেদ আছে 46টা, এটা ধারা বলে না, কি বলে? অনুচ্ছেদ। আর রুলস 1972-এর যা আছে ওইগুলোর বলে হচ্ছে কি রুল, রুলস বা বিধি। তো বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর অনুচ্ছেদ 5-এর মধ্যে বার কাউন্সিলের আন্ডারলাইন করবেন গঠন সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 5 অনুযায়ী বার কাউন্সিলের গোল দিবেন মোট সদস্য 15 জন। বাংলাদেশ বার কাউন্সিলের মোট সদস্য কয়জন? 15 জন। ঠিক আছে, সদস্যরা হলেন, দেখেন, পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। এখন হু ইজ অ্যাটর্নি জেনারেল? পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হলেন বাংলাদেশের প্রথম, মানে বাংলাদেশের মানে সব আইন বিষয়ক আইন কর্মকর্তা আর কি, বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা। প্রধান আইন কর্মকর্তা এই অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দেয় বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের 64 অনুচ্ছেদ অনুসারে। বুঝতে পারছেন? তাহলে অ্যাটর্নি জেনারেল হচ্ছেন একজন আইনমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ একজন আইনমন্ত্রীকে যে পদমর্যাদা, অ্যাটর্নি জেনারেলেরও কি সেই পদমর্যাদা। তো বাংলাদেশ বার কাউন্সিলের যে মোট সদস্য 15 জন, এই 15 জনের মধ্যে একজন হলেন অ্যাটর্নি জেনারেল, এবং ইনি আছেন নির্বাচিত না, ইনি হলো এক্স অফিসিও। এক্স অফিসিও মানে কি পদাধিকার বলে, এবং তিনি হবেন এটার সভাপতি আর কি, সেটা পরে আসতেছি। তো একজন হচ্ছে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সমগ্র বাংলাদেশের আইনজীবীদের মধ্য থেকে নির্বাচিত 7 জন। আন্ডারলাইন করেন, আমাদের সারা বাংলাদেশের যে আইনজীবীরা আছে সেখান থেকে হলো 7 জন। তাহলে 1 আর 7 কত হলো? 8। আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের মধ্য হতে নির্বাচিত 7 জন। আর হোয়াট আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন মানে হলো যে বাংলাদেশ বার কাউন্সিল এর নির্বাচনের জন্য সরকার সাত সমগ্র বার অ্যাসোসিয়েশনের 7টা অঞ্চলে ভাগ করে। কয়টা অঞ্চলে? 7টা অঞ্চলে। তাহলে ওই 7টা অঞ্চল থেকে 7 জন। তাহলে 7 অঞ্চল থেকে 7 জন, আর সারা বাংলাদেশের আইনজীবীদের মধ্যে হতে 7 জন, আর হলো অ্যাটর্নি জেনারেল, মোট কয়জন? 15 জন। অতএব আন্ডারলাইন করেন, নির্বাচিত সদস্য 14 জন ও পদাধিকার বলে একজন সদস্য সহ মোট 15 জন। সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সকল বার অ্যাসোসিয়েশন গুলোকে 7টি ভাগে বিভক্ত করবেন। একটু আগে বললাম না, সরকার কিসের মাধ্যমে? গেজেটের মাধ্যমে এই সমগ্র মানে বার গুলোকে কয় ভাগে ভাগ করবেন? 7টি ভাগে ভাগ করবেন। তাহলে ওই 7 ভাগ থেকে আছে 7 জন, আর সমগ্র আইনজীবীদের মধ্য থেকে আছে 7 জন, আর অ্যাটর্নি জেনারেল একজন, মোট কয়জন? 15 জন। তো তারপরে যদি দেখেন যে অনুচ্ছেদ 6 অনুযায়ী বার কাউন্সিলের আন্ডারলাইন করবেন একজন চেয়ারম্যান এবং একজন ভাইস চেয়ারম্যান থাকবেন। পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন, মানে বার কাউন্সিলের চেয়ারম্যান আগে থেকেই ফিক্সড। কে? অ্যাটর্নি জেনারেল। আর সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিলের সদস্যগণ কর্তৃক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। সদস্য আছে কয়জন? 14 জন। তো ওই 14 জনের মধ্যে থেকে একজন হবেন কি ভাইস চেয়ারম্যান। তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি কয়জন? একজন। সহসভাপতি কয়জন? নির্বাচিত কোনজন? সহসভাপতি। নির্বাচিত হলো কে? সহসভাপতি। তারপরে দেখেন, এবং এই কথাগুলো বলছে কত অনুচ্ছেদে? 6। আচ্ছা, তারপরে দেখেন যে অনুচ্ছেদ 6 ক অনুযায়ী সরকার আন্ডারলাইন করবেন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের মধ্য থেকে বার কাউন্সিলের জন্য একজন সচিব নিয়োগ দেন। কি কার মধ্যে থেকে? জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের মধ্যে থেকে একজন কি নিয়োগ দিবেন? সচিব। সচিব নিয়োগ সরকার কর্তৃক
নির্ধারিত সচিব নিয়োগে সরকার কর্তৃক নির্ধারিত শর্ত থাকবে এবং সরকারি সচিবের পদের মেয়াদ নির্ধারণ করবেন। সচিবের পদের মেয়াদ নির্ধারণ করবেন কে? সরকার। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস আপনাদের দেখা দরকার, সেটা হলো যে বার কাউন্সিলের যে 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 সচিব সচিব পদটা আছে কত অনুচ্ছেদে? 6 ক। এবং জেলা এবং অতিরিক্ত জেলা জজের মধ্যে থেকে সচিব নিয়োগ দিবেন কে? সরকার। এবং সরকারি সচিবের পদের মেয়াদ নির্ধারণ করবেন, মানে উনি কতদিন থাকবেন এটা নিয়ন্ত্রিত হবে কার দ্বারা? সরকার দ্বারা। 2012 সালের আগে এই সচিব পদ ছিল না। এই এনরোলমেন্ট কমিটি প্লাস এনরোলমেন্ট কমিটি তো এখন আমরা পড়ি নাই, সামনে পড়বো। এনরোলমেন্ট কমিটি তারপরে এই যে সচিব পদ, এটা দুইটাই সৃষ্টি করা হয় কত সালে? 2012 সালে। এবং 2012 সাল থেকেই এই এমসিকিউ পরীক্ষা প্রচলন। তো এই ছিল মোটামুটি আমাদের বার কাউন্সিলের গঠন গঠন কিন্তু এমনিতে আপনার মনে থাকা উচিত যে মোট সদস্য 15 জন। একজন অ্যাটর্নি জেনারেল, সমগ্র আইনজীবীদের মধ্যে হতে 7 জন, আর যে বার অ্যাসোসিয়েশনকে 7 ভাগে ভাগ করা হয়েছে সেখান থেকে 7 জন। এর মধ্যে 6 অনুচ্ছেদ অনুসারে পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে আপনার সভাপতি, আর 14 দের মধ্যে থেকে একজন নির্বাচিত, তিনি হলো সহসভাপতি। আর 6 কতে বলা হয়েছে জেলা বা অতিরিক্ত জেলা জজের মধ্যে থেকে সরকার নিয়োগ দিবেন সচিবকে, এবং সচিবের পদের মেয়াদ নির্ধারণ করবেন কে? এই তো। তো এখন আমরা চলে আসি বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী। বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী অনুচ্ছেদ 10 অনুযায়ী বার কাউন্সিলের কতিপয় কার্যাবলী গুলো হলো, মানে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী তাহলে কত অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে? 10 অনুচ্ছেদে। এখানে কি কি আছে আমরা যদি একটু দেখি। অ্যাডভোকেট তালিকাভুক্ত করা, তালিকাভুক্তি করা এবং এই উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া, সনদ প্রদান তালিকাভুক্তি থেকে বাদ দেওয়া। অ্যাডভোকেটদের তালিকাভুক্তি করা, তারপরে পরীক্ষা নেওয়া, সনদ দেওয়া, তালিকাভুক্তি থেকে বাদ দেওয়া। 2 নম্বর দেখেন, এরূপ তালিকা প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করা। প্রস্তুত করা আর রক্ষণাবেক্ষণ মানে হলো প্রতি বছর তো নতুন যোগ হয় বা কেউ মারা যায়, এগুলো রক্ষণাবেক্ষণ বলে। অ্যাডভোকেটদের পেশাগত আচার আচরণ ও নৈতিকতা নির্ধারণ করে। অ্যাডভোকেটদের পেশাগত আচার আচরণ যেন ঠিকঠাক থাকে, বা তারা যাতে অসদাচরণ করতে না পারে, বা অসদাচরণ করলেও তাদের বিচারের ব্যবস্থা করা বা শাস্তির ব্যবস্থা করা, এইগুলোও কে করে থাকে? বাংলাদেশ বার কাউন্সিল। তারপর দেখেন, অ্যাডভোকেটদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগের বিচার ও শাস্তি দেওয়া। তালিকাভুক্ত অ্যাডভোকেটগণের সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করা। তারপরে দেখেন, বার কাউন্সিলের ফান্ডের ব্যবস্থা করা। আর কিছু করুক আর না করুক, এই 4 নাম্বার 6 নাম্বার কাজটাই সবচেয়ে ভালো হচ্ছে আর কি। বাংলাদেশের কিসের ব্যবস্থা করা? ফান্ডের ব্যবস্থা করা। বার কাউন্সিল ফান্ডের ব্যবস্থা করা আর কি। আর সদস্যদের নির্বাচনের আয়োজন করা। বাংলাদেশ বার কাউন্সিলের যে সদস্যরা আছে এই 14 জনের নির্বাচনের আয়োজন করা, অনুসরণযোগ্য বিধি প্রণয়ন করা। বাট বিধি এই পর্যন্ত প্রণয়ন করতে কয়বার বলেন তো? একবার। কত সালে? 1972 সালে। তাও বাংলাদেশ বার কাউন্সিল করে নাই, করছে কে? সরকার। আইন শিক্ষার উন্নয়ন করা, অন্যান্য অনুমোদিত বা সহায়ক যাবতীয় কার্যাবলী সম্পাদন করা ইত্যাদি। তাহলে আপনার যদি আসে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী, তাহলে আপনার লিখতে হবে কতটুকু? এতটুকু লিখলেই ইনশাল্লাহ হবে। আমরা একের খ নাম্বার প্রশ্নটা যদি একটু দেখি, দেখেন যে বাংলাদেশ বার কাউন্সিল কি আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে? প্রাসঙ্গিক বিধান উল্লেখে বার কাউন্সিলের চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন। এই যে যে দ্বিতীয় অংশটুকু এবার আপনাদের পরীক্ষায় আসছে, চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী। আমাদের বাংলাদেশ বার কাউন্সিলকে কি আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে কিনা, এটা আগে আমরা দেখি আর কি। তানভীর, অভিভাবক কি বলা যাবে কিনা? যাবে নাকি? কেন আপনার দৃষ্টিতে যাবে কেন একটু বলতে পারবেন যে অভিভাবক হিসেবে মানতেছেন কেন? হ্যাঁ, ভয়টা করবে। আচ্ছা, যাই হোক, থাক, দেখেন তো, দেখেন বাংলাদেশ বার কাউন্সিলকে কি আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে কিনা? একজন অভিভাবক যেমন তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কল্যাণের জন্য, তাদের শাসনের মাধ্যমে শৃঙ্খলায় রাখার জন্য নানা রকম কাজ করে থাকে,
ও পদক্ষেপ নিয়ে থাকে, ঠিক একইভাবে বার কাউন্সিল উপযুক্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। আইনজীবী সমাজের প্রয়োজনে বিপদে আপদে নানাভাবে বার কাউন্সিল ছায়ার মতো আগলে রাখে। যেমন অনুচ্ছেদ 10 অনুযায়ী বার কাউন্সিলের নিম্নাক্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। ওই যে কার্যাবলী কোনগুলো, একটু আগে যে কার্যাবলী আছে না, সেইগুলাই। তো এইগুলাই মোটামুটি আপনি লিখবেন। তারপরে সব শেষে দেখেন এই এগুলার পড়লাম না, ঠিক আছে, যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 10 সহ অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদ ও বিধিসমূহ পাঠ করলে বোঝা যায় যে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী সম্প্রদায়ের অভিভাবকের মতোই। তাই বাংলাদেশ বার কাউন্সিলকে আইনজীবী সম্প্রদায়ের বা সমাজের অভিভাবক বলা যায়। এখন আপনি যদি মনে করেন যে আপনি কিছু মানে উপদেশমূলক বা সুপারিশমূলক কোনো কিছু লিখবেন, এগুলার সাথে সাথে আপনি লিখতে পারেন যে বাংলাদেশ বার কাউন্সিল যদিও আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক হিসেবে তাদেরকে মানে তাকে বলা যেতে পারে, কিন্তু তার আরো কি হওয়া উচিত, দায়িত্বশীল হওয়া উচিত। অনেক কিছু করা যেতে পারে, যেরকম আমি যেরকম আপনাদের বলি যে আমাদের আইনজীবী সুরক্ষা আইন, মানে আইনজীবীদের নির্যাতন যদি কেউ করে তাহলে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করার জন্য তার কাজ করা উচিত। তারপরে আইনজীবীদের যাতে আলাদা একটা কি থাকে, আমরা চিকিৎসা ব্যবস্থা, ধরেন পুলিশের জন্য আলাদা হাসপাতাল আছে, সরকারি কর্মকর্তার জন্য আলাদা কি হসপিটাল আছে, কিন্তু আইনজীবীর জন্য কিন্তু কিছু নাই। তো তারপরে আই জুনিয়র আইনজীবী যারা একেবারে মানে শিক্ষানবিশ বা যারা নতুন আইনজীবী হলো, তাদের জন্য একটা নির্দিষ্ট কিসের ব্যবস্থা করা, ভাতার ব্যবস্থা করা। এরকম আপনি উপদেশমূলক মানে যতদূর পর্যন্ত শালীন ভাবে লেখা যায় এইভাবে লেখা যাবে, কিন্তু অশালীন কিছু বা বেয়াদবিমূলক কিছু লেখার দরকার নাই আর কি। আর যদি কিছু না পারেন, যা যতটুকু লিখছি এতটুকু লিখলেই এনাফ। তো আমার মতে যেটা করা উচিত সেটা হলো যে যে আমাদের যে বাংলাদেশ বার কাউন্সিল যদিও আইনজীবীদের অভিভাবক বলা যেতে পারে, কিন্তু সব সময় অভিভাবক সুলভ আচরণ করে না। ধরেন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে সরকারি কর্মকর্তারা সরকারের থেকে কি নাই, বেতন নাই, কিন্তু আমরা তো আইনজীবী যারা, তাদের তো কোনো সরকারি তো কোনো বেতন নাই। কিন্তু আপনি যদি এই বাংলাদেশ বার কাউন্সিলের যে বেনেভোলেন্ট ফান্ড বলেন অথবা ওই যে যে লোকাল বারের যে সুযোগ সুবিধা বলেন, এগুলো সরকারি চাকরির তুলনায় এটা কিন্তু একেবারেই নগণ্য, মানে কোনো কিছুই না, কিছুই হয় না। অথচ একজন আইনজীবী কিন্তু সরকারের অনেক রাজস্ব পাওয়ার পথ করে দিচ্ছে। কেমনে? এই যে যে ধরেন কোর্ট মামলা করলেই কোর্ট ফিস দেওয়া লাগে, কোর্ট ফিসটা পাচ্ছে কে? সরকার। তাহলে একটা মানে আইনজীবী একটা ধরেন যে কোনো একটা গোপালগঞ্জ, ধরেন গোপালগঞ্জ আইনজীবী সমিতি থেকে প্রতিদিন আহ, লাখ লাখ টাকার কোর্ট ফিস বিক্রি হয়, লাখ লাখ টাকার ওই যে কার্টিস পেপার স্ট্যাম্প বিক্রি হয়, তাহলে এগুলোর মাধ্যমে সরকারের কি হচ্ছে, আয় হচ্ছে। কিন্তু সেই অনুপাতে কিন্তু সরকারের নিকট থেকে আইনজীবী সম্প্রদায় কিন্তু কোনো সুবিধা পায় না। সুবিধা পাওয়ার ভিতরে পাইতে পারে কারা, ওই যে যারা সুপ্রিম কোর্টে হাইকোর্টে প্র্যাকটিস করে তারা। কিন্তু লোকালি মানে আইনজীবী সম্প্রদায়ের জন্য আরো যা যা করা যেতে পারে, ধরেন ভারতে একটা ওই যে যারা জুনিয়র আইনজীবী তাদেরকে একটা নির্দিষ্ট ভাতা দেওয়া হয়। আচ্ছা, আর একটা যেটা ভালো কারণ সেটা হলো যে আমাদের বাংলাদেশ বার কাউন্সিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ভাই আপনি যখন অ্যাডভোকেট হিসেবে পাশ করতেন 2-3 মাসের একটা ট্রেনিং হতো। বাংলাদেশ বার কাউন্সিলে জায়গা জাস্টিসটা থাকতো, বিদেশি বিভিন্ন টিচাররা আসতো, ওই জায়গায় ট্রেনিং করানোর পরে তারপরে ওই ভালো একটা রেস্টুরেন্টে হোটেলে সেরাটন বা সোনারগাঁওতে অনুষ্ঠান করে ডিনার পার্টি টাইপের এই টাইপের কিছু একটা করে আপনাদের একবারে সনদ দিয়ে দিত। বাট 2012 সালের পরে এই জিনিসটা আর হয় নাই। বুঝতে পারছেন? তার মানে আপনি আইনজীবী হচ্ছেন ঠিকই, কিন্তু এই জায়গা কিন্তু আপনি ধরেন জীবনে কোর্টে যাই নাই, সেও আইনজীবী হচ্ছে, কিন্তু কোথায় কি করবে টরবে এই ট্রেনিং এর কিন্তু কোনো ব্যবস্থা নাই। তা আগের সিস্টেমটা ভালো ছিল না, যে অফিসিয়ালি আয়োজন করা, আপনার নামে মতো কয়েকটা টাকা ভাতা দেওয়া লাগতো, কিন্তু ওই 2-3 মাস একটা ট্রেনিং করাইতো এবং আপনার একবার ওই যে আহ, খাতা শিখাইয়া প্লাস আপনার সনদ একটা দিয়ে দিত। তাহলে এই ট্রেনিংটার আবার কি করা উচিত, মানে চালু করা উচিত আইনজীবীদের বিভিন্ন সময়। এরকম অনেক কিছুই আছে। আর আরো বলতে পারেন যে নিয়মিত মানে নিয়মিতভাবে পরীক্ষার আয়োজন করা। আর আইনজীবীদের মেইনলি হচ্ছে আপনার অর্থনৈতিক সুরক্ষা দেওয়া আর কি। দেখেন, যাই হোক, এই আর কি। আর তানভীরের মতো ওই ধরনের ভাষা ব্যবহার করার দরকার নাই, ওইটা থেকে সাবধান থাকতে হবে আর কি। দেখেন এখন আমরা ভাই দেখি বাংলাদেশ বার কাউন্সিলের
আহ, বার কাউন্সিল চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী? এটা একটা দারুণ প্রশ্ন হয়েছে গতবার। কারণ আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের, আপনি যদি বিধি 46টা, সরি 46টা অনুচ্ছেদ দেখেন, 101টা বিধি দেখেন, এগুলা কোথাও চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী আলাদা করে বলা নাই। তাহলে চেয়ারম্যান মানে কি? অ্যাটর্নি জেনারেল। চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী হলো আপনার খুঁজে খুঁজে বের করতে হবে যে উনি কোন জায়গা কি কি করে, সেটাই হচ্ছে ওনার ক্ষমতা ও কি কার্যাবলী। যেরকম বলা যেতে পারে প্রথম যে ক্ষমতা সেটা হলো উনি পদাধিকার বলে কি বার কাউন্সিলের চেয়ারম্যান। এরকম আমরা যদি পুরো বার কাউন্সিলটা পড়ে ফেলি দেখবেন যে অনেক জায়গায় উনি উনি এই যে আমরা পড়বানি এনরোলমেন্ট কমিটির একজন সদস্য, উনি এনরোলমেন্ট কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাহলে উনার রয়েছে একটা ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে পড়ে। উনি ইলেকশন ট্রাইব্যুনালের একজন সদস্য, নির্বাচন আয়োজন করা, তাহলে ওখানে উনি দায়িত্ব পালন করে। উনি সাধারণ মানে বার কাউন্সিলের মিটিং এ উনি সভাপতিত্ব করেন, তাহলে ওখানে উনি একটা দায়িত্ব পালন করে। এরকম ওনার আছে রাইট অফ প্রি অডিয়েন্স। রাইট অফ প্রি অডিয়েন্স আপনার মানে আছে কি, মনে আছে কিনা? রাইট টু প্রি অডিয়েন্স মানে হলো সবার আগে কথা বলার অধিকার কার? অ্যাটর্নি জেনারেলের। সবার আগে কথা বলার অধিকার কার? অ্যাটর্নি জেনারেলের। তো এরকম আমাদের বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস এর যেসব জায়গায় অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব আছে সেইগুলাই এক জায়গায় কইরে আলোচনা করে দেওয়া যায়। এই হলো আপনার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব আর ক্ষমতা ও কার্যাবলী। তো আমরা একটু পড়ি, দেখেন। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর অনুচ্ছেদ 6 অনুযায়ী পদাধিকার বলে বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর বর্ণিত অনুচ্ছেদ ও বিধি অনুযায়ী বার কাউন্সিল চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী নিচে উল্লেখ করা হলো। অনুচ্ছেদ 8 অনুযায়ী দৈব কারণে বা অনিবার্য কারণে বার কাউন্সিলের নির্বাচন নির্ধারিত সময় অনুষ্ঠিত না হলে সরকার অ্যাডহক বার, ওই ইটা কেটে দেন, অ্যাডহক বার কাউন্সিল গঠন করবে। অ্যাডহক, ওই যে বিআরই হয়ে গেছে না, ইটা কাটেন। মানে যদি কোনো কারণ মানে আমাদের যে বার কাউন্সিলের কমিটির মেয়াদ এটা হলো 3 বছর। তো 3 বছরের পরে অটোমেটিক্যালি তারা আর ওই ওই পদে আর বহাল থাকবে না। তো এই সমস্যাটা দেখা দিল করোনার সময়। করোনার সময় দেখা গেল করোনার বছর বার কাউন্সিল কমিটির মেয়াদ শেষ। এখন ওই সময় তো আর আপনার ওই নির্বাচন আয়োজনের সুযোগও নাই। আবার নির্বাচন আয়োজনের সুযোগ না থাকলে যদি নির্বাচন না করেন তাহলে তাদের 3 বছর মেয়াদ শেষ হয়ে গেলে তাদের ক্ষমতাও কি শেষ হয়ে যাচ্ছে, মানে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। তখন এই এই 8 অনুচ্ছেদটা সংশোধন করা হলো। সংশোধন করে এবং ওই অ্যাডহক বার কাউন্সিল গঠন করার বিধান যুক্ত করা হলো 2020 সালে। দেখেন, এর সদস্য এবং চেয়ারম্যান হিসেবে বার কাউন্সিলের চেয়ারম্যান তথা অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করবেন। অর্থাৎ যদি দৈব কারণে বা অনিবার্য কারণে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠান না হয় তাহলে অ্যাডহক বার কাউন্সিল গঠন করতে পারে সরকার, এবং সেই অ্যাডহক বার কাউন্সিলেরও চেয়ারম্যান থাকবেন কে? অ্যাটর্নি জেনারেল। জি। স্যার এবার কি অ্যাডহক কমিটি হবে না নির্বাচিত কমিটি হবে স্যার এই বছর? নির্বাচিত কেন হবে? অ্যাডহক 1 বছর মেয়াদ। দেখেন, নির্বাচিত ও তো আচ্ছা। নির্বাচনের আয়োজন করবে, তারপরে হচ্ছে নির্বাচিত। না অনুচ্ছেদ, স্যার আমি এই বছর 2025-এর কথা বলছিলাম, যে যখন মেয়াদ শেষ হবে তখনকার কথা বলছিলাম। যে কখনকার কথা বলে নাই, আবার বলেন, প্রশ্ন করেন, পুরো পুরো প্রশ্ন করেন। বুঝতে স্যার আমি বুঝাইছি যে এখন যেটা চলতেছে এটা তো ওই যে অ্যাটর্নি জেনারেল চেঞ্জ হয়েছে, প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছে, এখন 2025-এর জুনে যে ইলেকশন হওয়ার কথা বার কাউন্সিলের, ওটা কি হ্যাঁ, অ্যাডহক কমিটি হবে না নির্বাচিত কমিটি হবে? এই আপনারা কি আব্বাস সাহেবের কথা শুনেন নাকি আমি বেঁধে বেঁধে শুনতে পাচ্ছি? আপনারা কি শুনেন? স্যার আমি তখন ক্লিয়ার করে ক্লিয়ারলি আবার শুনতে। বলতেছি স্যার। পেয়াল ওনার কথা শুনতে আমি পারেন? জি স্যার। স্যার ক্লিয়ারলি শুনেন? আমি আবার বলি স্যার, আবার বলি স্যার। বলেন। বলছিলাম যে এখন কি স্যার অ্যাডহক কমিটি আছে নাকি এখন বর্তমানে ওই আগের কমিটি আছে? এটা এটা হচ্ছে এক। আর সেকেন্ড হচ্ছে স্যার, এই আগামী বছর 25-এ যে ইলেকশন হবে বার কাউন্সিলের, ওটা কি ইলেকশন হবে নাকি অ্যাডহক কমিটি করবে? আচ্ছা, ধন্যবাদ। আমাদের কি দৈব কারণ বা অনিবার্য কারণের তেমন কিছু হয় নাই।
অ্যাটর্নি জেনারেল ছিলেন না, অ্যাটর্নি জেনারেলে যোগ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল তো যে কোনো সময় যাইতেই পারে, তাহলে বার কাউন্সিলের তো এই জায়গায় দৈবকরণ বা অনিবার্য কারণে অ্যাডহক কমিটি গঠন করার কোনো দরকারই নাই। বুঝতে পারছেন? আচ্ছা স্যার। জি স্যার। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে করোনার সময়, এখন তো আর সেই পরিস্থিতি নাই। তো অ্যাডহক কমিটির প্রশ্নই উঠে না। জি তো স্যার। অনুচ্ছেদ 11 খ অনুসারে অ্যাটর্নি জেনারেল নিবন্ধন কমিটির সদস্য হিসেবে থাকবে। নিবন্ধন কমিটি মানে হলো এনরোলমেন্ট কমিটি। বুঝতে পারছেন? তাহলে নিবন্ধন কমিটির সদস্য কে? অ্যাটর্নি জেনারেল। অনুচ্ছেদ 26 অনুসারে অ্যাটর্নি জেনারেল তথা বার কাউন্সিলের চেয়ারম্যানের রাইট টু প্রি অডিয়েন্স থাকবে। যারা রাইট টু প্রি অডিয়েন্স বুঝেন না তাদের জ্ঞাতার্থে বলি, রাইট টু প্রি অডিয়েন্স মানে হলো সবার আগে বক্তব্য শুরু করার বা কথা বলার অধিকার থাকবে কার? অ্যাটর্নি জেনারেলের। অনুচ্ছেদ 34 অনুসারে অ্যাটর্নি জেনারেল কে সাক্ষ্য প্রদান এবং শুনানির জন্য বার কাউন্সিল ট্রাইব্যুনাল নোটিশ দিবে। অ্যাটর্নি জেনারেল তথা বার কাউন্সিলের চেয়ারম্যান উক্ত নোটিশ অনুযায়ী কি করবেন? কাজ করবেন। তারপরে দেখেন বিধি 3 অনুযায়ী, এতক্ষণ ছিলাম অনুচ্ছেদে, এখন চলে আসলাম কোথায়? বিধি। বিধি 3 অনুযায়ী বার কাউন্সিল নির্বাচনের কমপক্ষে গোল্ডেন 45 দিন পূর্বে বার কাউন্সিলের চেয়ারম্যান অফিসিয়াল গেজেটে নির্বাচনী তফসিল প্রকাশ করবেন। তাহলে 2025 সালে যদি বার কাউন্সিলের নির্বাচন হয়, বর্তমানে যে অ্যাটর্নি জেনারেল স্যার আছেন উনি নির্বাচনের তফসিল প্রকাশ প্রকাশ করবে কবে? নির্বাচনের 45 দিন পূর্বে। বিধি 12 অনুযায়ী বার কাউন্সিলের নির্বাচনের উপর চেয়ারম্যানের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকবে। নির্বাচনের উপর চেয়ারম্যানের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকবে। বিধি 15 অনুযায়ী বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যালট পেপার প্রত্যাখ্যান করতে পারেন। বিধি 19 অনুযায়ী বার কাউন্সিল চেয়ারম্যান নির্বাচনে বিজয়ী প্রার্থী ঘোষণা করবে। বিধি 34 অনুযায়ী বার কাউন্সিলের মিটিং এর সভাপতিত্ব করবে কে? চেয়ারম্যান। সভাপতিত্ব করবে চেয়ারম্যান। তাহলে আলোচনার পরিশেষে বলা যায় যে বাংলাদেশ বার কাউন্সিল যেমন আইনজীবীদের প্রধান নিয়ন্ত্রণকারী সংস্থা, ঠিক একইভাবে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হলেন বার কাউন্সিলের কে? চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেলের সক্রিয় ভূমিকার কারণে বার কাউন্সিল একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে যথাযথ দায়িত্ব পালন করে আসছে। বুঝতে পারছেন? তো অ্যাটর্নি জেনারেল তাহলে কিন্তু নির্দিষ্ট করে কোন জায়গায় কোন অনুচ্ছেদে কোন বিধানে কিন্তু বলে নাই যে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব কর্তব্য কি। তাহলে এই জিনিসটা আপনার লিখতে হলে নিজের একসাথে কোন কোন জায়গায় অ্যাটর্নি জেনারেলের কথা আছে সেইগুলো এক জায়গায় আমি উপস্থাপন করলাম যে অ্যাটর্নি জেনারেল এই কাজ করতে পারে। লিখছিলেন নাকি এটা? আরো আছে, আরো লিখলে আরো আছে। জি, ঠিক আছে। এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসি ভাই। দেখেন আমাদের সাজেশনের যে 2 নম্বর প্রশ্ন, আপনারা যারা অনলাইনে আছেন আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নাকি এবার ল্যাগ করে বেঁধে বেঁধে আর শুনতেছেন বলেন তো? না স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার। শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো আমরা দেখি 1 নাম্বার 2 এর ক, আইনজীবী হিসাবে তালিকাভুক্তির প্রক্রিয়ায় বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির ভূমিকা আলোচনা করুন। মানে এনরোলমেন্ট কমিটি আমাদের যে আইনজীবী তালিকাভুক্তি বা আইনজীবী হিসেবে যে প্রক্রিয়া, এখানে এনরোলমেন্ট কমিটির কোনো ভূমিকা আছে কিনা বা থাকলে সেটা কি, আর এনরোলমেন্ট কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করুন। আমরা সরাসরি উত্তরে চলে আসি। দেখেন বাংলাদেশ বার কাউন্সিলের অধীন কমিটি সমূহ, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 আন্ডারলাইন করেন 11 অনুচ্ছেদ অনুযায়ী স্থায়ী কমিটির এবং 11 খ অনুচ্ছেদে নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি সম্পর্কিত বিধান করা হয়েছে। মানে আমাদের যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 11 অনুচ্ছেদে কোন কমিটি বলছে? স্থায়ী কমিটি, বা স্থায়ী কমিটির ইংরেজি কি? স্ট্যান্ডিং কমিটি। আর 11 খতে বলছে কি? নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি। তো আমাদের তো এখানে আহ বার কাউন্সিলের স্থায়ী কমিটি সমূহ কি কি, যদিও এটা প্রশ্ন অংশ না, বাট আমি একটু জানাই নিলাম যে স্থায়ী কমিটি সমূহ কি কি সেটা অনুচ্ছেদ 11-তে বলতেছে। তো বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 11 অনুচ্ছেদে 3টি স্থায়ী কমিটির কথা উল্লেখ আছে। 11-এর 1 অনুচ্ছেদে বলা হয়েছে বার কাউন্সিলের নিম্নলিখিত স্থায়ী কমিটি নিয়ে গঠিত হবে। 1 নম্বর দেখেন, নির্বাহী কমিটি। নির্বাহী মানে কি? এক্সিকিউটিভ কমিটি। 2 নাম্বার, আর্থিক কমিটি বা কি? ফিনান্স কমিটি। 3 নাম্বার, আইন শিক্ষা কমিটি বা লিগাল এডুকেশন কমিটি। তো এখন আমরা চলে আসি নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি।
দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 11 খ এর মধ্যে নিবন্ধন কমিটি তথা এনরোলমেন্ট কমিটি সম্পর্কে বলা হয়েছে। 11 খ অনুযায়ী নিবন্ধন কমিটির, এটা লেখেন, নিবন্ধন কমিটির সদস্য সংখ্যা 5 জন। নিবন্ধন কমিটির সদস্য কয়জন? 5 জন। 5 জনের মধ্যে দেখেন একজন হলো চেয়ারম্যান আর 4 জন হলো কি সদস্য। তো এখানে যদি দেখেন যে চেয়ারম্যান হবেন, আন্ডারলাইন করবেন, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত, শব্দটা বলতেন, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক। বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন কমিটির মোট সদস্য কয়জন ভাই? 5 জন। 5 জনের মধ্যে চেয়ারম্যান হবেন আপিল বিভাগের একজন বিচারক। কে মনোনীত করবেন? প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক। তাহলে আগেরটা ছিল কোন বিভাগ? আপিল বিভাগের। তিনি হলেন কি চেয়ারম্যান। আর আর হাইকোর্ট বিভাগের হচ্ছে 2 জন। তো এখানে আরেকটা জিনিস দেখেন যে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের 2টা ভাগ, সবার উপরে হলো আপিল বিভাগ, তারপরে হচ্ছে কি হাইকোর্ট বিভাগ। তাহলে আমরা 5 জনের ভিতর 3 জন পেয়ে গেলাম। অ্যাটর্নি জেনারেল কয়জন হলো? 4 জন। আর বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে একজন। সদস্য মানে ওই 14 জনের মধ্যে থেকে একজন। তাহলে মোট কয়জন? 5 জন। তাহলে আপিল বিভাগের যিনি বিচারপতি তিনি হলেন চেয়ারম্যান, আর হাইকোর্ট বিভাগের 2 জন অ্যাটর্নি জেনারেল, আর বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে হতে একজন। এই 4 জন আর অ্যাটর্নি জেনারেল 5 ধরে একজন ধরে মোট 5 জন। এখন চলে আসি নিবন্ধন কমিটির কাজ বা ভূমিকা। আপনি এটা যদি আপনার মনে নাও থাকে আপনি এইভাবে বলে দিবেন যে নিবন্ধন কমিটির কাজ কি ভাই? যে নিম্ন আদালতের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা আয়োজন করা। বলবেন যে প্রথমে আয়োজন করবে কি এমসিকিউ পরীক্ষা, এমসিকিউ পাশ করলে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা পাশ করলে ভাইবা। এরপরে উচ্চ আদালতের আইনজীবীদের তালিকাভুক্তি পরীক্ষা আয়োজন করা, উচ্চ আদালতের লিখিত পরীক্ষার আয়োজন করা, তারপরে কি ভাইবা পরীক্ষার আয়োজন করা। এই তো, এই এলো কাজ। এই কাজ ছাড়া তো ওনার আর কোনো কাজ নাই। তো দেখেন 11 খ অনুচ্ছেদ অনুযায়ী আইনজীবীদের নিবন্ধন এবং নিবন্ধন কমিটি কাজ আইন দ্বারা নির্ধারিত হবে। বার কাউন্সিলের রুলস এর 60 ক আন্ডারলাইন করেন। 60 ক বিধি অনুযায়ী আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য প্রত্যেক আবেদনকারী বার কাউন্সিল কর্তৃক নির্দেশিত এবং তদবিরকৃত পরীক্ষা এমসিকিউ লিখিত এবং কি মৌখিক সম্পন্ন করবে। 60 খ বিধিতে বলা হয়েছে যে প্রত্যেক আবেদনকারী যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে নিবন্ধন কমিটি কর্তৃক নির্দেশিত এবং তদবিরকৃত মৌখিক পরীক্ষার সম্মুখীন হবে। তাহলে আপনি এইভাবে বলতে পারেন, এত কথা না বলে আছে, নিবন্ধন কমিটি নিম্ন আদালতের আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষার জন্য প্রথমে কিসের আয়োজন করবে? এমসিকিউ। তারপরে পাশ করলে আরেক পয়েন্ট দিয়ে দিবেন কি লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা পাশ করলে কি ভাইবা পরীক্ষা। তারপরে ভাইবা পরীক্ষায় পাশ করলে তাদের তালিকা তৈরি করবে যে কারা কারা অ্যাডভোকেট হিসেবে নিয়োগ পেলো আর কি, বা নিযুক্ত হলো বা তালিকাভুক্ত হলো। বার কাউন্সিল কর্তৃক, পরেরটা দেখেন, আমরা পরেরটা আসি, যে বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত অ্যাডভোকেট হওয়ার সকল আবেদনপত্র নিবন্ধন কমিটি উপস্থাপন করতে হয়। মানে আপনার এই যাবতীয় যে আবেদনপত্র এগুলো উপস্থাপন করবে কার কাছে? এনরোলমেন্ট কমিটির কাছে। উক্ত কমিটি এমন আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যান করতে পারে। সুতরাং এনরোলমেন্ট বা নিবন্ধন কমিটির প্রধান কাজ হলো প্রত্যেক আবেদনকারী যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার মৌখিক পরীক্ষা কি গ্রহণ করা এবং এনরোলমেন্ট প্রার্থীগণের দরখাস্ত মঞ্জুর করা। নিম্ন আদালতে যারা আইন চর্চা করেন তারা পরবর্তীতে হাইকোর্টে আইন চর্চা করতে চাইলে নিবন্ধন কমিটি এজন্য হাইকোর্ট পারমিশনের পরীক্ষা গ্রহণ করে। এই তো ওনার কাজ, এতটুকুই। তো এটাও খুব বেশি কঠিন না, মোটামুটি একবার পড়লেই মনে থাকবে। আমরা 2-এর খ নাম্বার প্রশ্নটা দেখি। বাংলাদেশ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য নির্ণয় করুন, বা বাংলাদেশ বার কাউন্সিল এবং আইনজীবী বার সমিতির মধ্যে পার্থক্য কি। তো বাংলাদেশ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য, পার্থক্য যেটা সেটা হলো, প্রথমত বার কাউন্সিল হলো সারা বাংলাদেশে কয়টা? একটা। আর বার অ্যাসোসিয়েশন কিন্তু সারা বাংলাদেশে কি অসংখ্য। বার কাউন্সিল গঠন করে হলো সরকার। কে গঠন করছে? সরকার, বা আইন দ্বারা গঠিত হয়েছে।
আর বার অ্যাসোসিয়েশন গঠন করে কে? বার কাউন্সিল। বুঝতে পারছেন? হ্যাঁ, বার কাউন্সিল হলো আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা, কিন্তু বার অ্যাসোসিয়েশন কিন্তু আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা না। বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয় 3 বছর পর পর, আর নর্মালি বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন এটা অনুষ্ঠিত হয় 1 বছর পর পর। এরকম বহু পার্থক্য আছে, ইনশাল্লাহ পারবেন। দেখেন, আমরা প্রথমে পার্থক্যে চলে আসি। তা বাংলাদেশ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য। তো দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 2B অনুসারে এই আদেশের অধীনে গঠিত বাংলাদেশ বার কাউন্সিল। অপরদিকে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 2BB অনুসারে বার অ্যাসোসিয়েশন বলতে আন্ডারলাইন করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে বোঝায়। অর্থাৎ বার কাউন্সিল কিন্তু এক প্রকারই, বার কাউন্সিলের কোনো প্রকার ভেদ নাই, কিন্তু বার অ্যাসোসিয়েশন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আর একটা কি? স্থানীয় বার অ্যাসোসিয়েশন। তারপরেরটা যদি আমরা দেখি, যে দেশে বার কাউন্সিল নামক সংস্থা মাত্র কয়টি? একটি। অপরদিকে দেশে বার অ্যাসোসিয়েশনের সংখ্যা অসংখ্য। তারপরে দেখি, বার কাউন্সিল দেশের সকল আইনজীবীদের সমন্বয়ে গঠিত। পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশন প্রত্যেক জেলার স্থানীয় আইনজীবীদের সমন্বয়ে গঠিত। অর্থাৎ সারা বাংলাদেশের সকল আইনজীবীরা সদস্য কার? বাংলাদেশ বার কাউন্সিলের, কিন্তু স্থানীয় গোপালগঞ্জের যারা অ্যাডভোকেট তারা গোপালগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সদস্য জাস্ট। বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশন এরকম কোন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নয়। তারপরে দেখি, বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা কয়জন? 15 জন। অপরদিকে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনে ভিন্ন ভিন্ন সংখ্যক সদস্য থাকে। এটা হলো এক এক বার অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র এক এক রকম। বার কাউন্সিলে 14 জন সদস্য নির্বাচিত এবং একজন পদাধিকার বলে সদস্য থাকে। পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশনের সবাই কি? নির্বাচিত সদস্য। তারপরে দেখেন, বার কাউন্সিলের পদের মেয়াদ আন্ডারলাইন করেন কত বছর? 3 বছর। পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশনের পদের মেয়াদ কত বছর? আচ্ছা, কিছু ক্ষেত্রে পদের মেয়াদ একটু বেশিও আছে, যেরকম নীলফামারী বারে বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন এটা অনুষ্ঠিত হয় 2 বছর পরে। অধিকাংশ জায়গায় 1 বছর, দুই এক জায়গায় একটু ব্যতিক্রম থাকতে পারে। বার কাউন্সিলের কার্যাবলী দেশের সকল আইনজীবীদের জন্য প্রযোজ্য। অপরদিকে বার অ্যাসোসিয়েশনের কার্যাবলী সংশ্লিষ্ট সদস্যদের জন্য প্রযোজ্য। এটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য কি বলেন না। বার কাউন্সিল সরকার কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। নিয়ন্ত্রণ করে কে? সরকার। অপরদিকে বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। তারপরেরটা যদি দেখি, যে বার কাউন্সিল আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান। অবশ্যই বার কাউন্সিল আইনজীবীদের কি দেয়? সনদ দেয়। অপরদিকে বার অ্যাসোসিয়েশনের এরকম কোনো ক্ষমতা নেই। তারপরে যদি আমরা দেখি, যে বার কাউন্সিল সরকারের অনুমতি ক্রমে বিধি প্রণয়ন করতে পারে। সরকার যদি অনুমতি দেয় তাহলে বার কাউন্সিল কি প্রণয়ন করতে পারে? বিধি প্রণয়ন করতে পারে। পক্ষান্তরে বার অ্যাসোসিয়েশনের এরকম কোনো ক্ষমতা নেই। তো এরপরে আমরা যদি পরেরটা যদি একটু দেখি, সেটা হলো যে বার কাউন্সিল আইনজীবীদের জন্য অনুসরণীয় পেশাগত সদাচরণ সংক্রান্ত বিধিবিধান তৈরি করে ও তা ভঙ্গ করলে শাস্তির বিধান করে। অপরদিকে বার অ্যাসোসিয়েশনের এরকম কোনো ক্ষমতা নেই। এবং সবশেষে যদি দেখি, যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের সভাপতি। অপরদিকে বার অ্যাসোসিয়েশনের সভাপতি উক্ত অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। তানভীর, বলেন তো, বার কাউন্সিলের সম্পাদককে? তার নাম সভাপতি হবে কেন? বার কাউন্সিলের সম্পাদক কে তানভীর? এই তো, বার কাউন্সিলের সম্পাদক হলো সচিব, সেক্রেটারি, উনি হলো বার কাউন্সিলের সম্পাদক। এবং উনি চিফ এক্সিকিউটিভ অফিসারও। তো আমরা এখন পরবর্তী প্রশ্ন যেটা সেটাই চলে আসি। দেখেন, তার আগে একটু বলে নেই, বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশনের পার্থক্য বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি গ নাম্বার প্রশ্নে।
যে আইনজীবী হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা, আইনজীবী হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা। আইনজীবী হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অযোগ্যতা 27 অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। মানে আমাদের আইনজীবী হতে কি কি যোগ্যতা লাগবে সেটাও বলছে 27 অনুচ্ছেদে, কি কি বিষয় অযোগ্যতা বলে বিবেচিত হবে সেটাও বলছে কত অনুচ্ছেদে, 27 অনুচ্ছেদে। এবং হাইকোর্ট বিভাগে আইন পেশা করার জন্য অনুমতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা 21 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। প্রথমে আপনি তো প্রথমেই হাইকোর্টের আইনজীবী হতে পারবেন না, আগে তো আপনার নিম্ন আদালতের অ্যাডভোকেট হতে হবে। তাহলে নিম্ন আদালতের অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতায় দুটাই বলছে কত অনুচ্ছেদে, 27। আর হাইকোর্টে আইনজীবী হওয়ার যোগ্যতা সম্পর্কে বলছে কততে, 21। কিন্তু হাইকোর্টের আইনজীবী যদি আপনি হতে চান শুধু 21 পূরণ করলে হবে না, তার আগে কি লাগবে, 27 পূরণ করতে হবে, তারপরে 21। 27 অনুচ্ছেদে উল্লেখিত যোগ্যতা এবং অযোগ্যতা প্রথমত নিম্ন আদালতে অ্যাডভোকেট হওয়ার জন্য হলেও এই যোগ্যতা ও অযোগ্যতা হাইকোর্ট বিভাগে আইনজীবীর ক্ষেত্রেও কি প্রযোজ্য, পাইছেন? তো অনুচ্ছেদ 27 অনুযায়ী একজন ব্যক্তিকে আইনজীবী হওয়ার জন্য নিম্নোক্ত শর্তাদি পূরণ করতে হবে। কি কি আমরা একটু পড়ি, দেখেন। প্রথম যেটা, সেটা হলো বাংলাদেশের নাগরিক হতে হবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ বার কাউন্সিলের একজন অ্যাডভোকেট হতে চান, তাহলে বিদেশি কেউ কি বাংলাদেশের অ্যাডভোকেট হতে পারবে? পারবে কিনা বলেন? পারবে না। অবশ্যই তাকে কি হইতে হবে, সে বিদেশি হোক কিন্তু নাগরিকত্ব গ্রহণ করতে হবে অবশ্যই বাংলাদেশের। 2 নাম্বার, ন্যূনতম 21 বছর বয়স হতে হবে। 21 বছর বয়স, যার বয়স 20 বছর সে কি অ্যাডভোকেট হইতে পারবে? তার যতই ডিগ্রি থাক অ্যাডভোকেট হইতে পারবে না। আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা বার কাউন্সিল স্বীকৃত বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা ব্যারিস্টার বলে। মানে পৃথিবীর অন্য কোনো দেশের বিশ্ববিদ্যালয় থেকেও যদি তার ল ডিগ্রি থাকে, কিন্তু সেই ল ডিগ্রিটা অনুমোদিত হবে কে কর্তৃক, বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক। তারপরেরটা দেখেন, অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষায় পাশ করতে হবে। শুধু ডিগ্রি থাকলেই হবে না, কি লাগবে, পাশ করতে হবে। পরীক্ষার ফি ও নিবন্ধন ফি দিতে হবে। একজন ব্যক্তি 7 বছর ধরে মোক্তার হিসেবে কাজ করলে এবং উপরের শর্ত পূরণ করলে সে অ্যাডভোকেট বলে গণ্য হবে। একটু বলে নেই, এখানে বিস্তারিত বলি নাই, যে মোক্তার হলো আইনজীবীর, একটা সময় পর্যন্ত মোক্তার ছিল। তো উনি যদি একজন আইনজীবীর সাথে অন্তত কাজ করে কত বছর, 7 বছর, তাইলে ওনারা ল ডিগ্রির দরকার নাই, উনি সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই বিধান এখনো বাতিল করে নাই, বাট আমাদের দেশে এখন আর মুক্তারের ব্যবস্থা প্রচলিত নাই। কিন্তু মুক্তার যিনি, তাহলে প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কত বছর কাজ করলে তারে মুক্তার বলা যাবে, আইনজীবীর সাথে কয় বছর, 7 বছর, এবং সে সরাসরি পরীক্ষা দিতে পারবে, তার ল ডিগ্রি লাগবে না, কিন্তু তার মুক্তার হিসেবে কাজ করতে হবে কত বছর, 7 বছর। দেখেন, সরকারি সরকারি চাকুরি হতে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হলে এক্ষেত্রে 2 বছর হতে হবে, এটা আন্ডারলাইন করেন। সরকারি চাকুরি হতে আপনি অপসারিত হয়েছেন কি কারণে, নৈতিক অবক্ষয় জনিত কারণে অপসারিত হইলে, তাহলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কত বছর পর, 2 বছর। সরকারি চাকরি তো আপনি অপসারণ হতে হবে, বাট কি কারণে, নৈতিক অবক্ষয়। তারপরটা দেখেন, নৈতিক অবক্ষয় জনিত কোনো অপরাধে দণ্ডিত হলে এক্ষেত্রে 5 বছর অতিক্রম হতে হবে। এই জায়গায় দুই জিনিস, সরকারি চাকরি হতে আপনি অপসারিত হয়েছেন, আপনার কিন্তু ফৌজদারি অপরাধে দণ্ডিত আপনি হন নাই, কিন্তু তবুও আপনার অতিক্রম হইতে হবে কত বছর, 2 বছর। আর আপনি সরকারি বেসরকারি যাই হোক না কেন, নৈতিক অবক্ষয় জনিত কারণে কি হয়েছেন, দণ্ডিত হয়েছেন, তাহলে অতিক্রম হইতে হবে কত বছর, 5 বছর। অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা দেখেন, অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা, যোগ্যতা যা সেটারে ঘুরাই দিলে হয়ে যায় কি, অযোগ্যতা। অনুচ্ছেদ 27(3) অনুসারে কোনো ব্যক্তি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার অযোগ্য হবে যদি সে সরকারি বা সরকারি বিধিবদ্ধ সংস্থার চাকরি হতে নৈতিক স্থলনের অভিযোগে অপসারিত বা বরখাস্ত হয় এবং অপসারণের তারিখ হতে 2 বছর অতিক্রম না করে। তাহলে আপনি সরকারি চাকরি অথবা সরকারি বিধিবদ্ধ সংস্থা, বাংলাদেশ বার কাউন্সিল, তারপরে এই যে অন্যান্য যা আছে আপনার জীবন বীমা কর্পোরেশন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়,
তারপরে এই যে আমাদের পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলা তো সবই সরকারি বিধিবদ্ধ সংস্থা। এই সকল থেকে যদি কেউ নৈতিক স্থলনজনিত কারণে চাকরিচ্যুত হয়, তাহলে সে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা অংশগ্রহণ করবে কত বছর পরে? 2 বছর পরে। সে নৈতিক স্থলনজনিত অপরাধে দণ্ডিত হয়। এই আগেরটা হলো তার বরখাস্ত করছে, আর এই জায়গায় নৈতিক স্থলনজনিত কারণে তার দণ্ডিত করতে হলো কি? আদালত। দণ্ডিত হওয়ার তারিখ হইতে আন্ডারলাইন করেন 5 বছর বা সরকার কর্তৃক অফিসিয়াল গেজেটের নোটিফিকেশন দ্বারা সরকার যেমন কম মেয়াদ উল্লেখ করে এমন সময় অতিবাহিত না হবে। যদি আপনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হন নৈতিক অবক্ষয়জনিত কারণে, তাহলে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা দেওয়ার জন্য ওই দণ্ড থেকে কত বছর অতিবাহিত হইতে হবে? 5 বছর। এখানে একটা জিনিস দেখেন, এখানে কি বলছে যে আপনি কতদিন দণ্ড পাইছেন? না। আপনি যদি নৈতিক স্থলজনিত কারণে একদিনও দণ্ডিত হন, তবুও ওই একদিন থেকে কত বছর যাওয়া লাগবে? 5 বছর। তো 27(3) 27(3) এবং খ এর মধ্যে পার্থক্য হলো, 27(3) প্রযোজ্য হবে যদি সরকারি বা বিধিবদ্ধ সংস্থা হতে নৈতিক স্থলনজনিত কারণে চাকরিচ্যুত হয়। অন্যদিকে সরকারি চাকরি ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে নৈতিক স্থলনজনিত কারণে অপরাধে দণ্ডিত হলে, এখন এই দণ্ডটা দিবে হচ্ছে কে? আদালত। তাহলে সেই ক্ষেত্রে কত প্রযোজ্য হবে? 27(3) খ। আমরা চলে আসি একটা ঘটনার একটা মানে সমস্যামূলক প্রশ্ন, মানে খুবই কোনো মামলায় গুরুত্বপূর্ণ। মামলায় মোকদ্দমা জড়ালে হবে স্যার? মামলায় জড়াইলে সমস্যা নাই, ইভেন দণ্ড দণ্ড পাইতে হবে? পাইতেও সমস্যা নাই, কিন্তু দণ্ডটা পাইতে হবে আমার কিসে? নৈতিক স্থলনজনিত কারণে যদি আপনি দণ্ডিত হন, তাহলে সেই ক্ষেত্রে 5 বছর অতিক্রম হওয়া লাগবে। আর এই জায়গায় আমাদের কোথাও বলে নাই যে আপনি মামলায় জড়া, মামলা চলমান আছে, এরকম কিছু আছে? নাই। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, করবো স্যার? করবেন না কেন? করেন, কতক্ষণ পরে স্যার করতেছেন এই যে বল। আইনজীবী থাকাকালীন অবস্থায় যদি কোনো মানে ফৌজদারি অপরাধের দণ্ড পায়, সেক্ষেত্রে কি সনদ সাসপেন্ড হয় স্যার? আব্বাস সাহেব, জি স্যার। বলছি যে অ্যাডভোকেট হওয়ার পরে যদি কোনো ফৌজদারি অপরাধের কারণে দণ্ড পায়, হ্যাঁ, ধরেন 3 বছর, 4 বছর, 5 বছর যাই হোক হোক না কেন, তারপরে তার সনদ কি সাসপেন্ডেড হবে নাকি বাতিল হবে, নাকি থাকবে স্যার? আ- আচ্ছা। বুঝতে পারছেন সরকারি, স্যার? হ্যাঁ বুঝতে পারছি। সরকারি চাকুরি করার, সরি মানে আপনি অ্যাডভোকেট হওয়ার পর দণ্ডিত হইলে কোনো সমস্যা নাই। এই জায়গা বলছে যে অ্যাডভোকেট হওয়ার, যদি আপনি, যদি এরকম হন যে আপনি অ্যাডভোকেট হয়েছেন, দণ্ডিত হয়েছেন, তা নৈতিক স্থলনজনিত কারণে যদি দণ্ডিত হন, তাহলে আপনি ওই হাইকোর্টের পরীক্ষা দিতে আপনার সমস্যা। কিন্তু আপনি হাইকোর্টের অ্যাডভোকেট হয়ে গেছেন, দণ্ডিত হয়েছেন, তাহলে তো আমার অ্যাডভোকেট তো আমি যাওয়ার তো হয়ে গেছে, আমার তো আর পরীক্ষা সামনে নাই। আর এই জায়গা জি স্যার। আপনাকে যদি অ্যাডভোকেট প্রফেশন থেকে যদি বহিষ্কার করতে হয়, তাহলে অ্যাডভোকেটকে বহিষ্কার করতে পারে শুধুমাত্র ওই যে পেশাগত কি অসদাচরণের যে 4টা অধ্যায় আছে, ওই 4টার যে কোনো একটা যখন কেউ লঙ্ঘন করবে, তাহলে সেই ক্ষেত্রে তারে কি করতে পারে? বহিষ্কার করতে পারে। এই আর কি। আর এমনিতে যদি কখনো বার কাউন্সিল কারো বিরুদ্ধে স্টেপ নেয়, সেটা হলো তাদের ব্যাপার, যে তারে এই কিন্তু সেক্ষেত্রেও ওই অসদাচরণের কারণেই তারে কি করতে হবে? বহিষ্কার করতে হবে, যে অমুক কাজের সাথে সে জড়িত, এই কারণে তারে পেশাগত অসদাচরণের জন্য তাকে বহিষ্কার করা হলো। যারা নৈতিক স্থলনজনিত বুঝতেছেন না, দেখেন, ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্ট নৈতিক স্থলনকে ব্যক্তিগত সামাজিক কর্তব্যের মধ্যে বেহায়াপনা, নীচতা বা ভ্রষ্টতার কাজ হিসেবে বর্ণনা করেছে, যা একজন মানুষ তার সহকর্মীদের বা সাধারণভাবে সমাজের কাছে আহ নর্মালি হচ্ছে যে নৈতিক স্থলন বলতে মানে চারিত্রিক দিক দিয়ে যার কি আছে, সমস্যা আছে, এই বেহায়াপনা এইটাই বিভিন্ন যা আছে, এইগুলাই আপনারে বোঝাচ্ছে। আচ্ছা দেখেন, তো এখন ভাই, আমরা এই ঘটনার বর্ণনা, এই সমস্যামূলক প্রশ্নটা একটু করি। দেখেন, এটা একবার পরীক্ষায় এসেছিল। তো ঘটনার বর্ণনা, একজন 42 বছর বয়স্ক ব্যক্তি সরকারি চাকরি থেকে 2/1/2000
খ্রিস্টাব্দ তারিখে বরখাস্ত হন। কোন চাকরি থেকে? ফেব্রুয়ারি, বরখাস্ত হয়েছে জানুয়ারি মাসের 2 তারিখ 2020। ফেব্রুয়ারি 2021 সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে ইচ্ছুক। তা উনি তো সরকারি চাকরি হতে বরখাস্ত হয়েছে আহ জানুয়ারি মাসের 2 তারিখে, বাট উনি পরীক্ষা দিতে যাচ্ছে 21 সালের ফেব্রুয়ারিতে। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আইন ও যুক্তি সহ তাকে পরামর্শ দিন। এখন এখানে একটা জিনিস যদি দেখেন, যে এই জায়গা বরখাস্ত হইছে, কিন্তু নৈতিক স্থলনজনিত কারণ কি বলছে? বলে নাই। তো যদি উনি নৈতিক স্থলনজনিত কারণে যদি বরখাস্ত হন, তাহলে উনারে পরামর্শ দিব 2 বছর শেষ হোক তারপরে পরীক্ষাটা দেন। আর উনি যদি বরখাস্ত হন নৈতিক স্থলনজনিত কারণ তারা, তাহলে কিন্তু ওনার পরীক্ষা দিতে কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? তাহলে অবশ্যই এখানে ওনাকে যে বরখাস্ত করছে, সেই বরখাস্ত পত্রে ওনার একটা বিবরণ আছে যে কেন তারে বরখাস্ত করা হলো। যদি নৈতিক স্থলনজনিত কারণে করা হয়, তাহলে 2 বছর পরে তারে পরীক্ষা দেওয়ার পরামর্শ দিব। আর বরখাস্ত হয়েছে বাট নৈতিক স্থলনজনিত কারণে না, তাহলে সেই ক্ষেত্রে ওনার পরীক্ষা দিতে কোনো বাধা নাই। দেখেন, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আইন ও যুক্তি সহ তাকে পরামর্শ দিতে হবে। আইনগত পর্যালোচনা, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 অনুচ্ছেদ 27 মধ্যে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 27 অনুযায়ী কোনো ব্যক্তি অ্যাডভোকেট হওয়ার যোগ্য হবেন না যদি তিনি সে সরকারি বা সরকারি বিধিবদ্ধ সংস্থার চাকরি হতে নৈতিক স্থলনের অভিযোগে অপসারিত বা বরখাস্ত হয়। এই যে দেখছেন, নৈতিক স্থলনজনিত কারণে বলছে না, এবং অপসারণের তারিখ হইতে 2 বছর অতিক্রম না করলে, বা সে নৈতিক স্থলনের অপরাধে দণ্ডিত হয় এবং দণ্ডিত হওয়ার তারিখ হইতে 5 বছর বা সরকার কর্তৃক অফিসিয়াল গেজেট নোটিফিকেশন দ্বারা সরকার যেমন কম মেয়াদ উল্লেখ করে এমন সময় অতিবাহিত না হলে, সে মানে সরকারি অফিস না হোক, যদি অন্য কোনো ক্ষেত্রে দণ্ডিত হয়, অবশ্যই সেই দণ্ডটাও কিসের কারণে? নৈতিক স্থলজনিত কারণে। তাহলে সেই ক্ষেত্রে অতিবাহিত হইতে হবে কত বছর? 5 বছর, অথবা যদি সরকার কোনো কম মেয়াদ উল্লেখ করে দেয় সেই সময়টা। আলোচ্য ঘটনায় উক্ত ব্যক্তি সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হয়েছেন কিনা তা সুনির্দিষ্ট করে বলা হয়নি, কারণ প্রশ্নে তো বলা নাই যে উনি কি নৈতিক স্থলনজনিত কারণে হয়েছে কিনা। ওই যে তানভীরের এক হুজুর কয়েকদিন আগে নৈতিক স্থলনজনিত কারণে ধরা খাইছিল। জি দেখেন, যদি তিনি সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হয়ে থাকেন, তাহলে তার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার পরামর্শ থাকবে তিনি যেন উক্ত পরীক্ষায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন। কারণ অনুচ্ছেদ 27 মধ্যে বর্ণিত বিধানের কারণে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন। যেহেতু তার বরখাস্ত হওয়ার পর 2 বছর অতিক্রান্ত হয়নি, সেহেতু তিনি অনুচ্ছেদ 27 অধীন বর্ণিত অযোগ্যতার অন্তর্ভুক্ত। তো সিদ্ধান্ত, সুতরাং যদি তিনি সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হয়ে থাকেন, তাহলে তার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার পরামর্শ থাকবে তিনি যেন উক্ত পরীক্ষায় অংশ নেওয়া হতে বিরত থাকেন। আর যদি উনার নৈতিক স্থলনজনিত কারণে অপসারিত না হয়, তাহলে ওনার পরীক্ষা দিতে কোনো কি নাই, বাধা নাই। এই তো। স্যার, বলেন কামরুজ্জামান সাহেব। জি, ঘটনার বর্ণনায় আবার একটু আসেন, ঘটনার বর্ণনা স্যার। আসছি আপনার, আমি তো আছি, আপনি প্রশ্ন করেন। হ্যালো, এই যে শুভাকাঙ্ক্ষী হিসেবে আইন, জি স্যার, বলেন। এই পর্যন্ত লিখবো না। বার কাউন্সিল পরীক্ষা দিতে ইচ্ছুক, এইটুকু ঘটনার বর্ণনা না স্যার, পরেরটুকু কেন স্যার? পরের টিকে কেন দিলাম তাই? জি স্যার। ওইটুক প্রশ্ন ধরে উঠাই দিছি, তো মানে আপনার অ্যাকচুয়ালি হবে দিতে ইচ্ছুক ওই পর্যন্তই ঘটনা বর্ণনা থাকবে। পরে তো আপনার প্রশ্ন জি স্যার, ওখানে আছে, তাই আপনি লেখার সময় ইচ্ছুক পর্যন্তই লিখবেন। ঠিক। বুঝছেন? জি স্যার। জি, যারা আছেন কোনো প্রশ্ন আছে কিনা? স্যার পরীক্ষার কোনো আপডেট আছে স্যার? পরীক্ষার আপডেট হলো বেঁচে থাকলে একদিন দিতে পারবেন ইনশাল্লাহ। স্যার আমি কালকে রবিবারে মনে হয় কল দিছিলাম বার কাউন্সিলে। জি, বার বার কাউন্সিলে কম্পিউটার সেকশন স্বাধীন